আমি আর কিশোরী বিকেলবেলা শীতের ঠান্ডা হাওয়াতে কাঁপতে কাঁপতে তারানাথের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। ঠান্ডাটা কিন্তু বেশ জাগিয়ে পড়েছে, কি বলো ভাইয়া? তার বলতে। তবে চিন্তা করো না, ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে গরম চা খাবো, আর আমি সাথে কড়াই করে ওই সবেমাত্র ভাজা গরম তেলে ভাজা নিয়ে এসেছি, তাতেই সব শীত একেবারে কেটে যাবে। এরপর আমি আর কিশোরী গল্প করতে করতে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে চলে এসে ঠাকুরমশাইয়ের নাম ধরে ডাকতেই ভিতর থেকে চারি এসে দরজা খুলে দিল। আমরা ঘরে গিয়ে দেখি ঠাকুরমশাই একটা চাদর মুড়ি দিয়ে বসে আছেন। আমাদের দুজনকে দেখে বললেন, এসো এসো, দেখেছ আজ কি রকম ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তবে সেই ঠান্ডার মধ্যে আপনার বলা ভয়ের গল্প পুরো কিন্তু জমে যাবে, সাথে এই তেলে ভাজা আর একটু চা, ব্যাস আর কি চাই। এই কথা বলে কিশোরী তেলে ভাজার প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিল। ঠাকুরমশাই সেটা চারির হাতে দিয়ে বেশ জড়ো সড়ো হয়ে গুছিয়ে বসলেন। বলো, আজ তোমরা কিসের গল্প শুনবে? কিশোরী একটু ভেবে নিয়ে বলল, ভূত প্রেতে গল্প তো রোজই হয় ঠাকুরমশাই, আজকে এমন একটা গল্প বলুন যেটাতে ভূত থাকবে না, কিন্তু অশুভ শক্তি থাকবে, আবার উল্টো দিকে শুভ শক্তিও থাকবে। ঠাকুরমশাই এবার গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন, সেইবার আমি আশেপাশের সব গ্রাম ঘুরে পালপাড়া দিয়ে যাচ্ছিলাম। নামের শেষে পালপাড়া থাকলেও সেটা ছিল আসলে একটা ছোটখাটো গ্রাম। গ্রামের মানুষের মুখেই শুনেছিলাম গ্রামের এক সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী রতন পালের নামেই এই গ্রামের নাম পালপাড়া। তবে এখন আর রতন পাল বেঁচে নেই, তার ছেলে ধনঞ্জয় পাল বেঁচে আছে। বিকেল শেষ হয়ে তখন সন্ধে হয়েছে। ছোটখাটো ঝোপ ঝাড় আর পথের ধারে মাটির বাড়িগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছি মাটির সরু রাস্তা দিয়ে। যেতে যেতে দেখলাম পাশে একটা রাস্তা জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। জঙ্গল বলতে দুপাশে গাছেদের সারি, আর তার মাঝে মাঝেই খানিকটা ঝোপঝাড় বড় হয়ে পোকামাকড়ের থাকার জায়গা তৈরি হয়েছে। আমি ভাবলাম জঙ্গলের পথ ধরেই এগোবো, করলামও তাই। জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই নীরবতা ভঙ্গ করে ঝিঝি পোকারা সন্ধ্যের অন্ধকারে সুর তুলল। সেই আওয়াজ শুনতে শুনতে খানিকটা যাওয়ার পর একটা ব্যাপার খেয়াল করলাম, সামনে একটা গাছের তলায় কি যেন একটা পড়ে আছে। অন্ধকারের মধ্যে দূর থেকে ঠিকমতো দেখাও যাচ্ছে না। ফাঁকা রাস্তা, জঙ্গলের পথে বিন্দু মাত্র আলো নেই। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম জিনিসটার দিকে। কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার গোটা শরীর কেঁপে উঠল, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। সেই গাছতলায় কি এমন দেখলেন ঠাকুরমশাই যাতে আপনার এত ভয় লেগে গেল? দেখলাম একটা মানুষের দেহ পড়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে যে সেই দেহে প্রাণের অস্তিত্ব আর নেই। তবে ভয়ের ব্যাপার হলো সেই দেহ বা শরীর আর পাঁচটা শরীরের মতন স্বাভাবিক নয়। সন্ধ্যার ঘন কালো অন্ধকারের মধ্যেও সেই দেহ দেখে বোঝা যাচ্ছে যে সেটা শুকিয়ে কঙ্কালের মতো সরু হয়ে গিয়েছে। তার ফ্যাকাশে সাদা ভাব দেখে মনে হচ্ছে কেউ সেই দেহের মধ্যে থেকে সব রক্ত শুষে শেষ করে দিয়েছে। আমি সেই দৃশ্য দেখে নিজের মনে মনেই বললাম, কে এই লোকটা? আর এরকম ভয়ানক অবস্থা হলো কি করে? মৃতদেহ দেখে তো মনে হচ্ছে এ কোনো মানুষের কাজ হতেই পারে না। তবে এরকম পরিণতি করলো কে? নিজের মনে এইসব ভাবছি, এমন সময় জঙ্গলের মধ্যে থেকে একটা শেয়াল ডাকতে ডাকতে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। আচমকা আমার ভাবনার মাঝে এরকম ব্যাঘাত ঘটানোয় ভয় যে খানিকটা পাইনি তাহা নয়।
তবে আমি শুধু দেখে যেতে লাগলাম শেয়ালটা তার ডাক থামিয়ে ধীরে ধীরে সেই মৃতদেহের দিকে এগিয়ে গেল। তারপর মৃতদেহকে গোল করে ঘুরে একবার ডেকে উঠে আবার জঙ্গলে মিলিয়ে গেল। আমি নিজেও আর দেরি না করে ভাবলাম এই মৃতদেহটার খবরটা গ্রামের মানুষদের দেওয়া দরকার। আমি জঙ্গল থেকে বেরিয়ে এসে 2-4 বাড়িতে গিয়ে এই ঘটনার কথা বললাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওরা সবাই এই জঙ্গলের কথা শুনে ভয়ে আঁতকে উঠল। ওই জঙ্গলে রাত বিরাতে আমরা যাই না। ওই জঙ্গলে শয়তান থাকে, যে যাবে তাকে শয়তানে শিকার করবে। সে মরেছে, তাকে শয়তানে মেরেছে। আমি তারপর ওই দেহের সৎকারের কথা বললে ওরা বলে দিল যা হবে কাল সকালে দেখা যাবে, আর না হলে পালবাবুদের বাড়িতে গিয়ে বলতে। আমি বুঝলাম পালবাবু বলতে ধনঞ্জয় পালের বাড়ির কথাই ওরা বলছে। আমি আর দেরি না করে চলে গেলাম পাল বাড়িতে। যখন আমি গিয়ে পাল বাড়ির সামনে দাঁড়ালাম, আমার জন্য চা আর তেলে ভাজা চলে এসেছে। কিশোরী অবাক হয়ে বলল, আপনি বাড়িতে গিয়ে দাঁড়াতে পারেননি, আর তার আগেই আপনার জন্য চা আর তেলে ভাজা চলে এসেছে? আরে সেটা বলিনি, ওই যে চারি এসেছে তেলে ভাজা আর চা নিয়ে দাঁড়িয়ে আছে, নাও ওগুলো। তখন দেখলাম চারি আমাদের গল্পের মাঝেই গরম চা আর তেলে ভাজা নিয়ে হাজির। আমরা 3 জনেই চায়ে চুমুক দিয়ে তেলে ভাজাতে কামড় বসালাম। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন। আমি যখন পালবাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, কেউ যেন আমাকে অবিরত আঘাত করে চলল মাথার উপর। মনে হচ্ছে যেন কাকের ঠোকর, কিন্তু অবাক হলাম ওখানে কাক কেন, কোনো পাখি বা মানুষই নেই। এমনকি ওখান থেকে আমি 1 পা এগোতে পারছি না। কোনো এক শক্তি যেন আমাকে আটকাতে চাইছে। কোনো রকমে আমি মনে মনে গৃহপ্রবেশ মন্ত্র জপ করে ভিতরে প্রবেশ করলাম। দেখলাম বিশাল বড় সাদা রঙের দোতলা একটা বাড়ি। বাড়ির সামনে প্রকাণ্ড উঠোন। উঠোনের বাঁ দিকে বাবা মহাদেবের মন্দির রয়েছে। আগেকার দিনে এরকম সম্ভ্রান্ত বাড়িতে বাবা মহাদেবের মন্দির থাকার একটা চল ছিল। দেখলাম এক উচ্চবিত্ত পোশাকে সজ্জিত মাঝ বয়সী লোক, অর্থাৎ আমার থেকে বয়সে কিছুটা বড়ই হবেন সম্ভবত। সে যাই হোক, লোকটি মন্দিরে বসে আছেন, আর তার সামনে আর একটি লোক বসে আছে। আমাকে দেখতে পেয়ে লোকটা জিজ্ঞাসা করল, কাকে চাই? আগে ধনঞ্জয় বাবু। আমার আর কিছু বলার আগেই লোকটা সামনে বসা উচ্চবিত্ত সুন্দর পোশাকধারী লোকটিকে দেখিয়ে বলল, ইনি ধনঞ্জয় পাল। এইবার দেখলাম ধনঞ্জয় পাল বাবু আমাকে ডাকলেন। আসুন ঠাকুর, এদিকে আসুন। আপনার কি সেবা করতে পারি বলুন? গলার স্বর শুনে মনে হলো বেশ গম্ভীর মানুষ, তবে ব্যবহারে একটা মাধুর্য আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, না না, আমার কোনো সেবা করতে হবে না। আমি হলাম গিয়ে ভবঘুরে মানুষ, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। আপনাদের গ্রাম দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ জঙ্গলের ধারে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখলাম। এরপর গ্রামের লোকেদের কাছে ওর ব্যাপারে বলতে গেলে কেউ এগিয়ে এলো না, সবাই বলল আপনাকে জানাতে। ধনঞ্জয় বাবু একটু গম্ভীর গলায় বললেন, বুঝলাম, আসলে ওই জঙ্গলটা একটু খারাপ। আপনি কিছু চিন্তা করবেন না ঠাকুর, আমি কাল সকালেই এর ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনি সাধক মানুষ, প্রথমবার আমার বাড়িতে এসেছেন, তাই দয়া করে 2 দিন যদি এই অধমের বাড়ি আতিথেয়তা গ্রহণ করেন তবে খুব খুশি হব ঠাকুর। আমি দেখলাম এই সব চক্করে রাত হয়ে গিয়েছে, তার উপর গ্রামের নামকরা সম্ভ্রান্ত মানুষকে মুখের উপরে না বলাটা উচিত হবে না। অগত্যা রাজি হয়ে গেলাম।
ধনঞ্জয় বাবু ওনার সামনের লোকটিকে নির্দেশ দিয়ে বললেন, ভোলা, যা গিয়ে ঠাকুরের জন্যে ওপরের তলার বড় ঘরটায় থাকার ব্যবস্থা কর। না না, আমার জন্য উপরের তলায় ব্যবস্থা করতে হবে না। আমি সাধক মানুষ, অর্ধেক সময় মহাদেবের মন্দিরে বসেই কাটিয়ে দেব। আপনি নিচের তলাতেই একটা। এরপর আমার কথা অনুযায়ী নিচের তলায় থাকার ব্যবস্থা করা হলো। এরপর রাতের বেলা খাওয়া সেরে আমি মন্দিরে এসে বসলাম। ওই রকম বাড়িতে খাওয়া দাওয়ার বাহার নিয়ে তোমাদের আর কিছু বললাম না। তবে ধনঞ্জয়ের ছেলে আর স্ত্রীকে দেখলাম খেতে বসে। ধনঞ্জয় বাবুর স্ত্রী সাদা মাটা সুন্দরী গৃহিণী, আর ধনঞ্জয় বাবুর ছেলেটি খুব পাকা পাকা কথা বলে। তবে ছেলেটি খুব ভালো। যথারীতি রাতের বেলা মন্দিরে বসে বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে মধু সুন্দরী দেবীকে স্মরণ করছি। রাতের বেলা বাড়ি পুরো অন্ধকার, চাঁদের আলো নেই, আর থাকবেই বা কি করে? দেখে যা বুঝলাম তাতে কালই অমাবস্যা। এর মধ্যেই হঠাৎ কি একটা উঠোনের উপরে পড়ার শব্দ শুনতে পেলাম, যদিও সেদিকে খেয়াল করলাম না। পথের বাইরে থেকে কুকুরের ডাক ভেসে এলো। খানিক পরেই একটা কালো কাক ডাকতে ডাকতে উঠোনের উপরে এসে বসল। রাতের বেলা কাক ডাকা খুব বাজে জিনিস, গৃহস্থের অমঙ্গল হয়। আমি কাকটাকে তাড়ানোর চেষ্টা করলাম। হুস, যা যা হতভাগা, যা পালা। আমি তাড়ানোর পরেও কাকটা উড়ে পালালো না, বরং আমার দিকে ঘুরে তাকালো। তারপর খেয়াল করলাম সেই কাকটির চোখটা গাঢ় লাল, যেন চোখের মধ্যে গোল করে রক্ত জমাট বেঁধে আছে। যে কোনো মানুষ সেই দৃশ্য দেখে ভয় কেঁপে উঠবে। আমি আরো একবার তাড়ানোর চেষ্টা করাতে কাকটা আবার ডাকতে ডাকতে উড়ে গেল ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমার দিকে এক ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করে গেল। খানিক পরে আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে একটা চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল। কি হলো? এই মাঝরাতে আবার চিৎকারের শব্দ কোথা থেকে এলো? কেউ কি আবার বিপদে পড়লো নাকি? এরপর উঠে গিয়ে দরজা খুলতে যেতেই খেয়াল করলাম দরজাটা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। কি হলো? দরজাটা বাইরে থেকে আটকানো দেখছি। কেউ বাইরে থেকে দরজাটা আটকে দিল কেন? এরপর আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, আর কোনো শব্দ শুনতে পেলাম না। অবশেষে খাটে এসে আবার শুয়ে পড়লাম। যথারীতি পরের দিন একটু বেলাতেই ঘুম ভাঙল। তারপর আমি আর ধনঞ্জয় বাবু মন্দিরের বারান্দায় বসে কথা বলছি। এমন সময় হঠাৎ দোতলার থেকে ধনঞ্জয় বাবুর স্ত্রী নিচে নেমে ছুটতে ছুটতে আমার কাছে এসে ধনঞ্জয় বাবুকে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তাড়াতাড়ি ওপরে চলো, আমাদের আমাদের বাবুর কি ভয়ানক অবস্থা হয়েছে, দেখতে চলো। সকাল সকাল এরকম কথা শুনে আমি আর ধনঞ্জয় বাবু দুজনেই অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি করে উপরে গিয়ে যা দেখলাম তাতে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। দেখলাম কাল রাতের সেই তাজা ছেলেটি, যে কিনা কি সুন্দর করে কথা বলছিল, এখন খাটের উপরে তার শরীরটা কঙ্কালসার অবস্থায় পড়ে রয়েছে। সে কি, বাচ্চা ছেলেটা রাতারাতি এমন অবস্থা হলো কি করে? ও কি মরে গেল? তবে ঠাকুরমশাই, প্রথমটায় সেরকম মনে হলেও দেখলাম যে ওর দেহে প্রাণ আছে। ওর শরীর দেখে যা মনে হলো তা হলো ওর শরীর থেকে কেউ যেন সব রক্ত শুষে নিয়েছে ওই এক রাতের মধ্যেই। খাটের উপরে শুকনো কাঠের মতো পড়ে থাকা শরীরটার মধ্যে প্রাণ অবশিষ্ট থাকলেও আর এখন কোনো জ্ঞান নেই। এদিকে ছেলের এই অবস্থা দেখে ধনঞ্জয় বাবু ভয়েতে একাকার। কষ্টে খানিকক্ষণ পাথরের মতন দাঁড়িয়েছিলেন।
আর ওনার স্ত্রী ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে জাগানোর চেষ্টা করছিলেন। বাবু, এই বাবু, চোখ খুল না বাবু। তারপর ধনঞ্জয় বাবু আর ওনার স্ত্রী ওনাদের ছেলেকে জাগানোর চেষ্টা করেও যখন পারলেন না, তখন ধনঞ্জয় বাবু আমার কাছে এসে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, ঠাকুর, আমাদের বাবু চোখ খুলছে না কেন? হ্যাঁ, ওর এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, আপনি ওকে বাঁচান ঠাকুর, দয়া করে আপনি ওকে বাঁচান। ওই রকম সম্ভ্রান্ত একজন গম্ভীর পুরুষকে আমার পা ধরে কাঁদতে দেখে নিজেরই প্রথমে আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি ব্যাকুল হয়ে বললাম, ছাড়ুন ছাড়ুন, আহা, পা ছাড়ুন, আমাকে দেখতে দিন আগে। শান্ত হন ধনঞ্জয় বাবু, শান্ত হন। আমি ধনঞ্জয় বাবুর কাছ থেকে সরে গিয়ে ওনাদের ছেলের সামনে দাঁড়িয়ে কপালে ও গলাতে হাত দিয়ে দেখতে লাগলাম। দেখলাম শরীর শীতল। তার কারণটা হয়তো শরীর থেকে অনেকটা রক্ত কেউ বের করে নিয়েছে, তবে ছেলেটি তখনও বেঁচে আছে। ছেলেটির গলার কাছে হাত দিতে গিয়ে দেখলাম একটা বড় আঘাতের চিহ্ন। তখন আর আমার বুঝতে অসুবিধা হলো না যে এখান থেকেই কেউ ওর শরীরের রক্ত শুষে নিয়েছে। আঘাতের চিহ্নটা দেখে মনে হলো এ সম্ভবত কোনো পিশাচেরই কাজ হবে। আমি ভাবলাম, পালবাড়িতে পিশাচ, কিন্তু হঠাৎ এই বাড়িতে পিশাচ আসবে কিভাবে? আমাকে চুপ করে কিছু ভাবতে দেখে ধনঞ্জয় বাবুর স্ত্রী আমাকে বললেন, ঠাকুর, আপনি চুপ করে আছেন যে? আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো ঠাকুর? আপনি তো সাধক মানুষ, ঈশ্বরের সমান। দয়া করে দয়া করে আমার ছেলেকে ভালো করে দিন না ঠাকুর। কিছু হয়নি আপনার ছেলের, ও ঠিক ভালো হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করবেন না আপনারা। এই বলে আমি ওই ছেলের কপালে হাত রেখে মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করলাম। তারপর ধীরে ধীরে ধনঞ্জয় বাবুর ছেলে চোখ মেলে দেখতে লাগলো। তাই দেখে ধনঞ্জয় বাবু আর ওনার স্ত্রী এসে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে নানা রকম প্রশ্ন করতে লাগলেন। এই বাবু, এই বাবু, তুই চোখ খুলেছিস? হ্যাঁ, তুই ঠিক আছিস তো বাবু? তোর এরকম অবস্থা কি করে হলো রে বাবা? হ্যাঁ, এই এক সমস্যা। যদি কেউ মরার মুখ থেকেও বেঁচে ফিরে আসে, তখন সবাই এমন ভাবে তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকবে যাতে সে আবার অসুস্থ হয়ে যায়। আপনারা ওর সাথে এখন বেশি কথা বলবেন না, ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ওকে এখন একটু শুয়ে নিতে দিন, বিশ্রাম করুক, আর একটু গরম দুধ খাওয়ানোর ব্যবস্থা করুন। এই কথা বলে আমি নিচে চলে গেলাম। তখনের মতো ঈশ্বরের দয়ায় ওর জ্ঞান ফিরে আসলেও আমি জানি ও পুরোপুরি সুস্থ হয়নি। আর আমার সন্দেহ যদি ঠিক হয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার আসল কারণ খুঁজে বের করতে হবে। খানিক বাদে ধনঞ্জয় বাবু আমার কাছে এসে বললেন, ঠাকুর, আমার ছেলের কি হয়েছে? ও কি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছে? আমি কি তবে বৈদ্য ডাকবো? ডাকবেন বই কি, অবশ্যই ডাকতে হবে, কিন্তু তার আগে একটা কথা বলুন তো। কি কথা ঠাকুর? এর মধ্যে কি আপনার ছেলেকে নিয়ে আপনি কখনো শ্মশানের আশেপাশে গিয়েছিলেন? না তো ঠাকুর। তাহলে কি কখনো কোনো তান্ত্রিক বা সাধকের কাছে নিয়ে গিয়েছিলেন যাকে আপনার অস্বাভাবিক লেগেছিল? না ঠাকুর, কিন্তু আপনি হঠাৎ এরকম প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে? না, কিছু না। আচ্ছা ধনঞ্জয় বাবু, আপনার ছেলে কি রাতে একা ঘুমোয়? হ্যাঁ ঠাকুর। আজ রাতে ওকে আর একা ঘুমোতে দেবেন না, পারলে আপনারা ওর সাথে ঘুমোবেন না। আচ্ছা ঠাকুর, একটা কথা বলবো।
আপনি কি কিছু বুঝতে পেরেছেন যে আমার ছেলের ওরকম অবস্থা কিভাবে হলো? বুঝতে পেরেছি, তবে দেখি ঈশ্বর কি চান। ধনঞ্জয় বাবু চলে গেলেন। আমি স্নান সেরে বাবা মহাদেবের মন্দিরে বসে পূজা করছি। হঠাৎ একটা বিশাল আকার কালো ছায়া আমার মাথার উপর থেকে সামনের দিকে মিলিয়ে গেল। আমি চমকে পিছনে ফিরে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। পূজা করছিলাম ঠিকই, কিন্তু মন বসাতে পারছিলাম না। অদ্ভুত একটা অনুভূতি আমার পূজাতে বাধা দিচ্ছিল। তবু আমি কোনো মতে পূজা সারলাম আর মহাদেবের কাছে প্রার্থনা করলাম যাতে ধনঞ্জয় বাবুর ছেলেকে পিশাচের হাত থেকে আমি বাঁচাতে পারি। এরপর পূজা সেরে যেই না মন্দির থেকে বেরোতে যাব, ঠিক তখনই দেখি ভোলা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে লেগে রয়েছে অদ্ভুত একটা রাগের ছাপ। কেমন যেন আমার সেখানে থাকাটা ওর পছন্দ নয়। ঠাকুর, পুজো ঠিক করে করতে পারলেন না, তাই না? আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে চলে এলাম নিজের ঘরে। এভাবেই সারাটা দিন কেটে রাত হয়ে গেল। আমার কথা মতো ধনঞ্জয় বাবু আর ওনার স্ত্রী আজ ছেলের সঙ্গেই ঘুমিয়েছেন। আজ আবার অমাবস্যার রাত। চারপাশটা অন্য দিনের তুলনায় একটু বেশি অন্ধকার। আমি মন্দিরে এসে মহাদেবের সামনে বসে ধ্যান করছি আর ভাবছি জঙ্গলের ধারের সেই মৃতদেহটির কথা। ও, এখানে বলে রাখি, সকালে ধনঞ্জয় বাবু খানিকটা শান্ত হওয়ার পর ওই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর কাল রাতের সেই চিৎকারের কথা, দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়ার কথা, আর তখন ভোলার ওরকম ব্যবহারের কথা, এই সব কথা ভেবে ভেবেই মহাদেবের কাছে শক্তি চাইছি পিশাচের সাথে মোকাবিলা করবার। পিশাচ যে আবার আজকে রাতেই আসবে তা আপনি জানলেন কি করে? অশুভ শক্তিরা নিজেদের শিকার কখনো অর্ধেক ছেড়ে যায় না, তার উপরে আজ আবার অমাবস্যার রাত। আমি এতক্ষণ চোখ বন্ধ করেই বসেছিলাম। হঠাৎ আমার হাতের উপরে কিসের একটা স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি মহাদেবের পাশে রাখা পিতলের ত্রিশূলটা আমার হাতের উপর পড়ে রয়েছে। আমি ত্রিশূলটা হাতে নিয়ে আবার যখন তার জায়গায় রাখতে যাব, ঠিক তখনই দোতলার ঘর থেকে একটা চিৎকার ভেসে এলো। ও মা গো! চিৎকারের শব্দ শুনে আমি তাড়াতাড়ি করে ছুটে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ধনঞ্জয় বাবুর ছেলের ঘরে গেলাম। আর তারপর যা দেখলাম তাতে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। এরকম অলৌকিক নারকীয় দৃশ্য আমি জীবনেও দেখিনি। দেখলাম ধনঞ্জয় বাবুর চাকর ভোলা ধনঞ্জয়ের ছেলের বুকের উপরে উবু হয়ে বসে তার ঘাড়ের কাছ থেকে রক্ত চুষে খাচ্ছে। ধনঞ্জয় বাবু পড়ে আছেন খাটের পাশে, ওনার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর উল্টো দিকে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছেন ওনার স্ত্রী। আমাকে ছুটে আসতে দেখে ধনঞ্জয় বাবু মনে খানিকটা বল পেয়ে বললেন, ঠাকুর, এসব আমি কি দেখছি? কিছুই তো বুঝতে পারছি না। আপনি দয়া করে আমার ছেলেটাকে বাঁচান। বুঝলাম ধনঞ্জয় বাবুর কথা বলতেও কষ্ট হচ্ছিল। আমি ভোলাকে বললাম, ভোলা, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। ভালো চাও তো ওকে ছেড়ে দাও, নইলে। আমার কথা শুনে ভোলা তার রক্ত খাওয়া থামিয়ে আমার দিকে ফিরে তাকালো। দেখলাম ভোলার মুখটা ধীরে ধীরে পরিণত হচ্ছে এক পিশাচের মুখে। তার বিভৎস মুখের চোখ দুটো কাল রাতে দেখা সেই কাকের লাল চোখ দুটোর মতো। সেই ভয়াবহ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুখ থেকে একটা চাপা গর্জন বের করলো ভোলা। আর সাথে সাথেই সামনের জানলা দিয়ে একটা দমকা ঠান্ডা বাতাস এসে আমাকে স্পর্শ করলো। আমার গোটা শরীর কেঁপে উঠল। সেই বাতাসে মিশেছিল একটা দম বন্ধ করা আষ্টে গন্ধ।
এরপর আচমকা জানলা দিয়ে কালকের সেই কাকটা কা কা করে ডাকতে ডাকতে উড়ে আসলো। না, আজ আর একটা কাক নয়, সেই সাথে আরো অনেকগুলো কাক উড়ে এলো। তাদের সবার চোখগুলোই ভয়ঙ্কর লাল টকটকে। গোটা ঘরের মধ্যে তারা ডাকতে ডাকতে উড়ে বেড়াতে লাগলো। আর ওইদিকে সেই পিশাচ আবার ধনঞ্জয়ের ছেলের গলার কাছে ঝুঁকে রক্ত চুষে খেতে লাগলো। তাই দেখে ধনঞ্জয় বাবু কোনো মতে উঠে গিয়ে সেই পিশাচের হাত ধরে সরাবার চেষ্টা করতে লাগলেন। সেই পিশাচ এইবার ধনঞ্জয় বাবুর দিকে ফিরে তাকালো। সাবধান ধনঞ্জয় বাবু, এ কোনো মানুষ নয়, এ হচ্ছে রক্ত পিশাচ। রক্তের টানে মানুষের বেশে আপনাদের বাড়ি এসেছে। এই পিশাচ যেখানে যায় সেই জায়গা প্রাণ শূন্য হয়ে শ্মশানে পরিণত হয়ে যায়। আমার কথা শুনে ধনঞ্জয় বাবু সরবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার আগেই সেই পিশাচ ধনঞ্জয় বাবুর ছেলেকে ছেড়ে ধনঞ্জয় বাবুর গলা লক্ষ্য করে কামড় বসিয়ে দিল। আর তারপর ধনঞ্জয় বাবুর শরীর থেকে রক্ত চুষতে লাগলো। ধনঞ্জয় বাবু কষ্টে যন্ত্রণায় আর্তনাদ করে উঠে বললেন, বাঁচান ঠাকুর, ঠাকুর বাঁচান ঠাকুর। আমার আবার বিপদের সময় মাথা খুব তাড়াতাড়ি কাজ করে। কি করব ভাবতে গিয়েই খেয়াল করলাম তখনও ত্রিশূলটা রয়ে গিয়েছে হাতে। এইবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। আমার প্রার্থনা মহাদেব শুনেছিলেন, তাই তো তিনি তার হাতের ওই পাপ মোচনকারী ত্রিশূলটা আমাকে দিয়েছিলেন, ওই ভয়ঙ্কর পিশাচটাকে আটকাবার জন্য। আমি আর এক মুহূর্ত দেরি না করে বললাম, শয়তান পিশাচ, আজ তোর রক্ষে নেই। ওইটুকু বাচ্চার রক্ত শুষে ওই অবস্থা করেছিস, আজ তো তোকে মরতে হবে, মরতেই হবে। হর হর মহাদেব। এই বলে আমি ত্রিশূলটা পিশাচের গলা লক্ষ্য করে চালিয়ে দিলাম। ত্রিশূলটা ওর গলাতে লাগার সাথে সাথেই ভোলার শরীরটা ধীরে ধীরে এক বিশাল আকার পিশাচের দেহে পরিণত হলো। সেই পিশাচ এক ভয়াবহ আর্তনাদ করে যন্ত্রণায় ছটফট করতে করতে মেঝেতে এলিয়ে পড়ল। এদিকে আমি মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করতে লাগলাম। খানিক পরে দেখলাম সেই পিশাচের দেহটা ধোঁয়ার মতো করে শূন্যে মিলিয়ে গেল। খেয়াল করলাম ধনঞ্জয় বাবু নিচে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমি তাড়াতাড়ি করে ওনাকে তুলে খাটে বসিয়ে দিলাম। উপরের এই রকম চিৎকার চেঁচামেচি শুনে নিচ থেকে কখন যে বাকি ভৃত্যরা এসে গিয়েছে তা আমি খেয়াল করিনি। তারপর ওরা সবাই মিলে ওদের তিনজনকেই শুইয়ে দিল খাটের উপরে। এই অবধি বলে ঠাকুরমশাই একটু দম নিলেন। এ কি, থামলেন কেন? তারপরে? তারপর আর কি, পরের দিন চাকরেরা ভালো বৈদ্য ডেকে ওনাদের চিকিৎসা করালো। দুদিন পর ওনারা সবাই খানিকটা সুস্থ বোধ করলে আমিও চলে এলাম। তবে আসার আগে ধনঞ্জয় বাবু বলেছিলেন, ঠাকুর, আপনি যদি না থাকতেন তবে আমার ছেলেটাকে হয়তো আমি হারিয়েই ফেলতাম, সেই সাথে হয়তো আমারও প্রাণটা যেত। আমি কিছুই করিনি, সবই ওই মহাদেবের ইচ্ছে। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাই, বাবা মহাদেবের মন্দিরে একটা পুজো করিয়ে নেবেন বড় করে। ওনার দয়াতেই সবটা বেঁচে গেল। বাহ, আজকের গল্পটা কিন্তু সত্যিই বেশ অন্যরকম ছিল। কিন্তু ঠাকুরমশাই, আমার দুটো প্রশ্ন আছে। প্রথমটা, ভোলা যে রক্তপিশাচ ছিল তা ও পালবাড়িতে ঢুকলো কি করে? ও কি জঙ্গলের সেই পিশাচ ছিল? হ্যাঁ, আমি ধনঞ্জয় বাবুর কাছে শুনেছিলাম ভোলা কিছুদিন আগেই কাজের নামে ওনাদের বাড়িতে ঢুকেছিল। আর হ্যাঁ, জঙ্গলের সেই রক্তপিশাচ ভোলাই ছিল। আসলে রক্তের যখন অভাব হয়ে পড়েছিল তখন সেই পিশাচ ভোলার বেশে পালবাড়িতে ঢোকে। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা কি? ভূত বেশি শক্তিশালী নাকি পিশাচ?
অশুভ শক্তির মধ্যে ওভাবে বিচার করা যায় না। আসল কথা, ভূত হোক বা পিশাচ, ঈশ্বরের থেকে শক্তিশালী আর কেউই নেই। শেষ কথাটা শোনার পর মনে অদ্ভুত এক শান্তি আসলো। গল্পের ঘরে কখন যে তেলে ভাজা শেষ হয়ে গিয়েছে তা আমরা টেরই পাইনি। এরপর আমি আর কিশোরী ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।